আসসালামু আলাইকুম। বাংলাদেশ, কানাডা বা নেদারল্যান্ডস নয় যে সে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান বা একটি দলীয় প্রধান হেঁটে হেঁটে অফিসে যাবেন, হেঁটে বাসায় আসবেন, হেঁটে সাধারণ পাবলিকের সাথে বাজারঘাট করবেন। বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্ট নয় যে ভিআইপি চেয়ার ছেড়ে দিয়ে সবই বেঞ্চের উপরে বসে যাচ্ছেন সব এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী সবাই একই লেভেলে। বাংলাদেশ আমেরিকা বা ব্রিটিশ বা ব্রিটেন বা যারা ইংলিশ বলে তারা নয় যে সবাইকে ইউ বলবে। বাংলাদেশে অনেক শ্রেণীভাগ, সম্মানের স্তর একেবারে এতভাবে আপনি, তুমি, তুই, বহুত কিছু, ভিআইপি, ভিভিআইপি, কত কিছু, মাননীয়, মহামান্য, মানে সম্মানের এত শ্রেণীভাগ সেই দেশে। তারপরেও একজন মানুষ নিজেকে পরিবর্তন করে সহনশীল, মননশীল, মানুষের দায়িত্ব কাঁধে তোলবার জন্য দায়িত্বশীল করে নিজেকে হয়তো মানসিকভাবে একটি স্তরে উপনীত করেছেন বা স্তরে ধরে রাখার চেষ্টা করেছেন। মনে মনে নিজেকে অত্যন্ত সহজ সরলভাবে জীবনযাপনের জন্য প্রস্তুত করেই লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। আমি বলছি, দীর্ঘ 17 বৎসর নির্বাসিত জীবন শেষে সদ্য দেশে পদার্পণ হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদ্য কর্ণধার, অর্থাৎ গতকালই পূর্ণ চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন। তিনি দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তারেক জিয়া বলবো না আমি, এখন আমি তারেক রহমানই বলতে সচেষ্ট থাকব। কারণ আমি চাই যে বাবার নাম ধরে উত্তরাধিকার সূত্রে তিনি নেতা হয়েছেন, সেই জায়গা থেকে নিজেকে পরিষ্কারভাবে একেবারে পুরা দেশের প্রতিটা মানুষের কাছে আলাদাভাবে তার নিজের ব্যক্তিত্ব, নিজের ইমেজ, নিজের রাজনৈতিক দূরদর্শিতা, দর্শনভিত্তিক মানবিক রাজনৈতিক পরিচালক হিসাবে নিজেকে প্রকাশ করুক, প্রমাণ দিক মানুষের কাছে তিনি নিজেই তারেক রহমান। কারণ নামের অনুসরণ অনুকরণ করে নিজেকে রাজনীতিতে রেখে ওই পরিবারতান্ত্রিক রাজনীতির বৈধ অভিশাপ আর বহন করতে যেন না হয়। আমি সেই তারেক জিয়ার কথাই বলছি। তিনি আসার পরে, তারেক জিয়া দেশে আসার পরে তাকে প্রথম দলীয়ভাবে যখন উপস্থাপন করা হয় পুরো দলের সামনে, স্থায়ী কমিটির সদস্য টদস্য সবার সাথেই, তার জন্য আলাদা একটি চেয়ার রাখা হয়েছিল, ভিআইপি চেয়ার। তিনি সেটাকে সরিয়ে দিয়ে পিছনের সারিতে সাধারণ যে চেয়ারগুলো ছিল, মানে সাধারণ বলতে কি তার দলীয় নেতাকর্মীরা, নেতারা যে সারিতে বসার কথা তিনি সেখানে গিয়ে বসেছেন। এটা তার বদান্যতা। এটাই হলো জিয়াউর রহমানের সন্তান হিসাবে প্রথম তার কৃতিত্ব, যে তার বাবার মতো সাধারণ মানুষের সাথে, যদিও এটা তার দলীয় নেতাকর্মীরা, কিন্তু তিনি তাদের সাথে বিভেদ রাখেননি, তাদের সাথে এক কাতারে গিয়েই মিশে গিয়েছেন। আজ 3-4 দিন হলো, 3 দিন হচ্ছে, ফেসবুকে একটি ভিডিও ঘূর্ণায়মান চক্রাহারে মানুষের চক্ষন্তরে ঢুকে গেছে, বারবার ঘুরে গেছে। তিনি হেঁটে হেঁটে তার অফিসে যাচ্ছেন, স্বাভাবিক ভঙ্গিতে কোনো দাম্ভিকতা নেই, একেবারে মাথা নিচু করে, যেটা লন্ডনে দেখতাম তিনি হেঁটে যাচ্ছেন, বা তার মাকে নিয়ে যখন
ধাক্কায় নিয়ে যাচ্ছিলেন মাথা নিচু করে। তার যে এটা ছোটবেলার থেকেই অভ্যাস, একেবারে বাবা মারার পরের থেকে এই যে তার ভিতরে কি আল্লাহটা ঐশ্বরিক ক্ষমতা শক্তি দিয়ে দিল মাথা নিচু করে চলার, যে ভালোবাসার জায়গাটা সৃষ্টির যে প্রথম পদক্ষেপটা সবসময় আমি দেখেছি তার মায়ের সামনেও সবসময় মাথা নিচু করে দাঁড়াতো। ঠিক সেই ছোটবেলার সেই ভঙ্গিটা এখনো রয়ে গেছে, সেই ভঙ্গিতেই পকেটে হাত দিয়ে অফিসে যাচ্ছেন। মনোমুগ্ধকর, চোখের বড় একটি ক্ষুধা পূরণের জায়গা, মনের আবেগের বড় একটি জায়গা পরিপূর্ণভাবে ভরাট হয়ে গেছে আমার দেখে। শুধু আমার না, অনেকেরই ভালো লাগবে জিনিসটি দেখে। আজকে গতকাল সংবাদ সম্মেলন হয়েছে, মাহমুদুর রহমান সাহেব ছিলেন সেখানে। আমার ভালো লেগেছে যে মাহমুদুর রহমান সাহেব সেখানে গিয়েছেন। আমি আন্তরিকভাবে মাহমুদুর রহমান স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদুর রহমানের সাহেবের জেল জীবন নিয়ে আমার একটি বই লেখা ছিল এবং এই বইটি আমি তার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনেক সমাগমের মাধ্যমে তার হাতে অর্পণ করে আসছিলাম। তো সেই কথাটা আজকে বারবার মনে পড়ছিল যে হ্যাঁ, মাহমুদুর রহমান, মনে কষ্ট অনেকের, কারণ বিএনপির দলীয় নেতারা কর্মীরা নিজেদের কয়েক গুটি কতক ছাড়া বাইরের অনেক মানুষকে অত্যন্ত হেয়ভাবে ছোট করে রেখেছে এবং কার কোথায় দিলে কি হবে এইটা কারোরই কোনো এখনো না চিন্তা চেতনায় নাই। তারা একরুখাভাবে নিজেরা কয়েকজন মাত্র ফেসবুকে তাকাইলেই কার দাদি মারা, শুধু বিএনপির দাদি মারা গেল, নারী শাশুড়ি মারা গেল, কার কে মারা গেল, শুধু বিএনপির এই গুণগান। তাছাড়া দলীয় কর্মকাণ্ড নিয়ে, দলকে নিয়ে চিন্তা ভাবনা করে, নূতন নৈত্য নিয়ে দলকে নূতন আঙ্গিকে সাজানোর, গোছানোর কোনো চিন্তা ভাবনা কারোর ভিতরে, একেবারে ফখরুল থেকে শুরু করে তৃণমূলের একজনের মানুষের ভিতরে পর্যন্ত পাওয়া যায়নি। মাহমুদুর রহমান সাহেবদেরকে কোথায় রাখতে হবে, তাদের অবস্থান কোথায়, যে মানুষটিকে জোর করে ধরে এনে ম্যাডাম খালেদা জিয়া বিডার দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছিলেন, যে কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতে হবে, নেবেন না কেন, নিতে হবে, চালাতে তো হবে দেশ। সেই সব মানুষগুলোকে যেভাবে অগ্রাহ্য করা হয়েছে, এরা মনের কষ্টে, অভিমানে, অনুরাগে দলের থেকে অনেক সময় দূরে সরে গেছে, দলের বাইরে কথা বলেছে। আমি অনেক কথা বলেছি দলের বাইরে গিয়ে, মানে দলের কর্মকাণ্ডের সাথে আমরা একমত ছিলাম না। যারা এই চাঁদাবাদী, সন্ত্রাসী, দখলদারের ভিতরে, সন্ত্রাসী ভিতরে সিনাই শক্তি দিয়ে ত্রাস তৈরি করে দলকে চালাতে চায়, আমরা তাদের থেকে অনেক দূরে। আমরা মানুষের ভালোবাসা দিয়ে, যেটা তারেক রহমান চাচ্ছে, আমরা তারেক রহমানের রাজনীতি করতে চাই। জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার উত্তর যে রাজনৈতিক দর্শন, মতাদর্শ তারেক জিয়ার ভিতরে আবির্ভূত হচ্ছে, আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা পথে ঘাটে কারোর দ্বারা অপমানিত হতে চাই না, পথে ঘাটে কারোর দ্বারা ক্রিটিজমের সম্মুখীন হতে চাই না। আমাদের আমন্ত্রণ জানালে আমরা যাব, না জানালে না যাব, কিন্তু আমাদের ডেকে নিয়ে চেয়ার পিছনের থেকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়ে কেউ বসবে, এই বিএনপি নয়। আমরা দরকার হয় সবাই ঘাসে বসবো, কিন্তু বসার পরে তুলে দিয়ে কারা বসে সেখানে আমরা তো তাদের চিনি, জানি তারা কতটুকুন কোন অবস্থার মানুষ, কতটুকুন দলের জন্য, নাকি শুধু অস্ত্র কোমরে গুজা তাদের নিয়েই সংগঠন চলবে। এখন কথা হবে তারেক জিয়ার সাথে, এখন অনেক কথা হবে আমাদের তারেক রহমানের সাথে। মাহমুদুর রহমান সাহেব বসছেন, ভালো কথা। এই সুযোগ, এই পথ সুগম হলো ঢুকার, তারেক জিয়ার সাথে, তারেক রহমানের সাথে আমাদের কথা বলার, আমাদের পারস্পরিক সমঝোতার। কোন আদর্শে বিএনপি নূতনত্ব পাবে, কোন আদর্শে বিএনপি আগামী দিনের পথ চলবে, তার সাথে সাধারণ মানুষের এখন বোঝাপড়া হবে। পথে ঘাটে প্রান্তরে যেখানেই যাবে সেখানেই তারেক রহমানকে থামিয়ে তাদের কথা বলার সুযোগ করে দিতে হবে এবং এই বার্তা তার কানেও পৌঁছানো হবে। একবার এনসিপির গুটি কয় নেতা যেমন করছে, হাতনাত করছে, যারা যেমন করছে, কোনো গাড়ি নয়, পদে পায়ে হেঁটে, পদচারণায়, পদব্রজ হয়ে মানুষের কাছে যেতে হবে, গাড়িতে হাত নেড়ে নয়।
পায়ে হেঁটে গিয়ে হাতে হাত রেখে চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়িয়ে তাদের কথা শুনতে হবে, বুঝতে হবে মানুষ কতটা কষ্টে দিনাতিপাত করছে, কতটা কষ্টে ছিল এই 17 বছর, এবং তাদের নেতাকর্মীরাই তাদেরকে কীভাবে নাজেহাল করেছে তারা টিকে থাকবার জন্য। নিরীহ সাধারণ কর্মীদের উপরে কী ধরনের টর্চার চালিয়েছে, কারা কোন প্রক্রিয়ায় নমিনেশন পেয়েছে, সমস্ত কিছু তারেক রহমানের সামনে একবারে পাতার পর পাতা যেরকমের খুব লোভনীয় সাহিত্য পড়া হয় সেইভাবেই তার কাছে উপস্থাপন করা হবে। 17 বছর দেশে কি হয়েছে তারেক রহমান কতটুকুন জানে, আমরা বিশ্বাস করি সে জানবার চেষ্টা করেছে অনেকটাই, এবং সে যতটুকুন জানে কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা এটা তার যাচাই করার সময় হয়েছে। তাকে জানতে হবে, বুঝতে হবে আমার কাছে কে কোন ধরনের বার্তা দিয়েছে, কোন বার্তাটা সঠিক ছিল, কোন বার্তাটা আমাকে ইমপ্রেস করার জন্য, আমাকে খুশি করার জন্য কে আমাকে কি কোন ধরনের সংবাদ দিয়ে জ্ঞাত করেছে দলের সম্বন্ধে, দেশের সম্বন্ধে, এবং সেই বার্তা বাহকদেরকেই চিহ্নিত করে ফেলতে হবে কে তেল মেরে, কে চামচামি করে আমার কাছে ভালো থাকতে চেয়েছে, আর কি সঠিক তৃণমূলের খবর প্রকৃত পক্ষেই গ্রাউন্ডের কি অবস্থা সেটা আমাকে জানিয়ে আমাকে উপকৃত করেছেন। সেটাই আমি এই 3টার উদাহরণের কথা বললাম, যে সাংবাদিকদের কথা যেখানে এসে থেমে গিয়েছিলাম, সেখানে একজন সাংবাদিক তাকে মাননীয় বলছেন, তিনি তাকে থামিয়ে দিয়ে বলছেন প্লিজ মাননীয় শব্দটা বলবেন না। তার মানে কি? এই 3টি দৃষ্টান্ত, এক হচ্ছে চেয়ার ছেড়ে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে হেঁটে অফিসে যাওয়া উইদাউট প্রটোকল, একেবারে মানে প্রোটোকল নেই, একবার সেই কালো মুখ বাঁধা, ওই স্ট্যান্ড গান হ্যানে স্যানে বিভিন্ন কল কাটি কানে মাথায় চোখে কী একটা অবস্থা লাগিয়ে, সেগুলো কিচ্ছু নেই, স্বাভাবিক ড্রেসতেই 2-3 জন ফ্রেন্ড আছে সাথে, তিনি হেঁটে চলে গেছেন এবং পথচারী দেখে থমকে দাঁড়িয়েছেন যে তারেক রহমান হেঁটে যাচ্ছে। এরা জানেই না যে এই পথ দিয়ে তারেক রহমান হেঁটে যাবে, আগন্তুককে দেখে তারা থমকে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ। এই তারেক রহমানকেই বাংলাদেশের মানুষ চায়, এবং আজকের এই মাননীয় শব্দটি বলবেন না, এই কথাই আমি 3টি উদাহরণ দিয়ে রাখলাম, ভবিষ্যতে হয়তো ওই ধরনের আরও হবে। এই কথা বলার উদ্দেশ্যই হলো পুরা বাংলাদেশের এবং সারা বিশ্বের যেখানে বিএনপির লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারেক রহমান নিজেকে পরিবর্তন করে পরিবর্তনশীল মানবতার মানুষ হয়ে দেশে ফিরেছেন। তিনি নির্যাতিত হয়ে গেছেন এদেশ থেকে, অত্যাচারিত হয়ে, অপমানিত হয়ে, অনেক কষ্ট সহ্য করে তিনি এদেশ থেকে একবার বিদেশ যেতে বাধ্য করেছেন এই দলের নেতাকর্মীরাই অনেক বেশি দায়ী তার জন্য। তারপরেও তিনি দেশে এসেছেন একটি রাজনৈতিক দলের হাল ধরতে, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন, মানুষের ভালো রাখার চেষ্টা বা প্রত্যয় বুকে বেঁধেই হয়তো আমাদের সামনে এসে হাজির হয়েছেন। কিন্তু আমাদের বড় দায়িত্ব হলো তারেক রহমান যে মনন, যে চিন্তাভাবনা, দর্শন, মতাদর্শ, রাজনৈতিক শিষ্টাচার এবং যে মানবিক পরিকল্পনা নিজের ভিতরে করে এই দেশকে উন্নয়নশীল ভালোবাসার জায়গায় পৌঁছে দিবার প্রত্যয় নিয়ে এদেশে এসেছেন, আমরা যেন তাকে সঠিক জায়গায় রাখি, আমরা যেন তাকে সেই জায়গাটা থেকে দেশ শাসনের সুযোগটা দেই, দায়িত্ব পালন করবার পথটা সুগম করে দেই। আমরা যেন যার যার মতো, কেউ ব্যবসায়িক, কেউ আধিপত্য বিস্তার, কেউ দুর্নীতিগ্রস্ত, ঋণগ্রস্ত, নিজের মিল, ফ্যাক্টরি, কলকারখানা, ব্যবসা, টাকা, অর্থ পাচার, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মোহে আকৃষ্ট হয়ে না পড়ি। দলকে তথা তারেক রহমানকে আর যেন আমার জন্য, আপনার জন্য, দলের জন্য কোনো অপবাদের বোঝা ঘাড়ে না নিতে হয়, তাকে যেন স্বৈরার শাসক হয়ে উঠতে না হয়, এই জন্যই যে দল তাকে ব্যবহার করে শত কোটি টাকা পুঁজিবাদী একটি রাজনৈতিক সংগঠনের কর্মীর সমাবেশ ঘটিয়ে না তোলে, অস্ত্রধারীদের যেন এখানে আশ্রয়স্থল না হয়, সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য না হয়,
চাঁদাবাজদের জন্য যেন মুক্ত বাজার না হয়ে ওঠে, দখলদারদের জন্য একটি সন্ত্রাসী সাম্রাজ্যে পরিণত না হয়, লোভীদের, ব্যবসায়ীদের, রাজনৈতিক দল নিয়ে ব্যবসা যারা করে, চাটুকার, চামচা, এদের জন্য অভয়ারণ্য, একেবারে একটি দুর্নীতির সাম্রাজ্যে পরিণত না হয় একটি দল এবং দলের মাধ্যমে পুরা দেশ। তার জন্য প্রত্যেকটি মানুষেরই যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব যদি পালন করেন নেতাকর্মীরা, দল ভালো থাকবে। এবং তারেক রহমান যে ভালোবাসা নিয়ে আপনার জন্য আপনার দলকে সংগঠিত করে দেশকে সেবা করবার সুযোগ নিয়ে আসছেন, সেইটা তিনি সহজতরভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন। আমি আশা করি তারেক রহমান এবং পুরা বিএনপির জন্য আমার এই বার্তাটুকু সবার কানে যেন অত্যন্ত শ্রুতিমধুর হয়ে কানে পৌঁছায়। আর যারা এই দলকে ব্যবহার করে পদ পদবি চান, জনগণের নেতা হতে চান, জনপ্রতিনিধি হতে চান এবং তা দিয়ে সম্পদ লুণ্ঠনের চিন্তা ভাবনা করছেন, অনুরোধ করছি বর্তমান এই 5টি বছর আপনারা দল থেকে নীরব হয়ে যান। দল আবার এস্টাবলিশড হোক, দেশ পুনর্গঠিত হোক, পুনর্গঠিত দেশের মাঝে পুনর্গঠিত রাজনৈতিক সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার নিজের অবস্থাকে দৃঢ় অবস্থানে সম্পৃক্ত করুক, সুগঠিত করুক, সুপরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ড সুচারুভাবে দেশের অবকাঠামোতে তাদের যে মতাদর্শ এটা সংগঠিত হোক, পুনর্স্থাপন হোক। তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন আপনাদের অবস্থান দলের বাইরে না দেশের বাইরে, নাকি দেশ আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দেবে। এমন কিছু যেন না হয় আওয়ামী লীগের মতো পুরা দল দেশান্তরী হতে হয়, পুরা দল আবার ইঁদুরের গর্তে ঢুকে যেতে না হয়। যদি কারোর জন্য এই আওয়ামী লীগের মতো প্রতিটা কর্মীর জন্য, নেতার জন্য দল দোষী সাব্যস্ত হয়, আমরা কথা দিচ্ছি, আমরা বিএনপির লোকেরাই আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে শিয়ালের মতো বিলে, নদী, নালায় একবারে নিঃশেষ করে দেব। আসসালামু আলাইকুম।